একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। ভিপি নুরের সাথে কুকি চীনের সম্পৃক্ততা, কুকি চীনের জন্য অস্ত্র আনছেন বিভিন্ন, চিন্তা করেন। এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল, কিংবা ৭১ টিভি যে এই ধরনের প্রোগ্রাম খুলেছে। ৫ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও। তারপর এক ভাই বলেছে, হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম। পাশে ফাঁসুর ফুসুর করে বলছে, ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে, কিছু বলেন, আপনারা বললে মাঠ গরম হবে, লোকজন এনকারেজ হবে। তো তখন বলেছিলাম যে ৯০% শেষ, ১০% ধাক্কা দিতে বলেন। কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয়, আমি খসরু ভাই, রিজভী ভাই, জামাতের সেক্রেটারি, আমরা একই প্রিজন ম্যানে ছিলাম। আমরা এই ডিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ, দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে, তাদের থেকে প্রিজন ব্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি, মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি। আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে। অবশ্যই মাঠে যারা ছিল, গুলি বাসার ছাদ থেকে আসছে, কোথা থেকে আসছে কেউ জানতেছে না, তাদেরও জীবনের ঝুঁকি ছিল। তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে, সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে। ভিপি নুরের সাথে কুকি চীনের সম্পৃক্ততা, কুকি চীনের জন্য অস্ত্র আনছেন বিভিন্ন, চিন্তা করেন। এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল, কিংবা ৭১ টিভি যে এই ধরনের প্রোগ্রাম খুলেছে। এখন যদিও সময় টিভি বা ৭১ টিভির পলিসি চেঞ্জ, আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে, তাদের এরকম পলিসি থাকতে পারে। কিন্তু আমরা অনুরোধ করব, এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার, সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায়। এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না, সারা দেশের, বাংলাদেশের ইতিহাসে ৬৯ গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নাই। সিনিয়ররা থাকলে তারা বলবেন। হারে কিছু সুবিধাভোগী, তারা বিএনপি না, তারা জামাত না, তারা কোনো রাজনৈতিক দলে না, আমি মনে করি তারা সুবিধাভোগী। এখন বিভিন্ন হাউস দখল করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া, চাকরিচ্যুত করা, এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে। সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি, সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায়? রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো, বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো, আমি অনুরোধ করব যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাইন না। এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন। পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না, সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে। আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে, একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে। তাদেরকে এখন অন্তত ডিজিএফআই, এনএস এর অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে, ওকে টকশোতে ডাকা যাবে না, এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না। আজকের কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান, এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম ২০১৮ সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে ৯ মাস। এই আন্দোলন করেছিলাম আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, ৮.৫ মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম। একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো তরুণদেরকে সাহসী করেছিল, উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম, এগুলো এক হয়ে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি, বাকি ১৬ বছরের যারা আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের কথা স্মরণ না করি, এটা অন্যায় হবে। আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন ৫ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। অনেক ধরনের আন্দোলন হচ্ছে, এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে, সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে। এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন। আমার কথা পরিষ্কার, শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম।
কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে, ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন, ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এটা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। তার জন্য এই আন্দোলনের, গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে। গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, অঙ্গ হারিয়েছে, প্রাণ হারিয়েছে, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো।